ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা নাইট্রোজেন চক্রের শেষ অংশটা পড়ব। তো পরের অংশটা পড়ার আগে আমরা আগের দিন যেটা পড়েছিলাম সেটা একবার সংক্ষেপে রিভাইজ করে নিই। তো নাইট্রোজেন চক্র কি? নাইট্রোজেন চক্র হলো যে প্রাকৃতিক পদ্ধতিতে বাতাসের পরিবেশে অবস্থিত বাতাসের মুক্ত নাইট্রোজেন জীবদেহে প্রবেশ করে এবং জীবদেহ থেকে আবার সেই নাইট্রোজেন পুনরায় বাতাসে ফিরে যায়, সেই প্রক্রিয়াকে নাইট্রোজেন চক্র বলবো। তো এই নাইট্রোজেন চক্র সম্পন্ন হওয়ার জন্য বেশ কয়েকটি পর্যায় মাধ্যমে নাইট্রোজেন চক্রটি সম্পন্ন হয়। তো তার প্রথম যে পর্যায়টা সেটা হলো বাতাসের নাইট্রোজেন মাটির মধ্যে আবদ্ধকরণ বা মাটিতে সংবন্ধন। সেই প্রক্রিয়াটা আমরা পড়ে ফেলেছি এবং সেই সংবন্ধন প্রক্রিয়াটা হচ্ছিল কিসের দ্বারা? কিছু কিছু ব্যাকটেরিয়া, স্বাদুজীবী ব্যাকটেরিয়া, মিথজীবী ব্যাকটেরিয়া এবং কিছু সায়ানোব্যাকটেরিয়া অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল, এরা কী করছিল? বাতাসের মুক্ত নাইট্রোজেনকে ডাইরেক্ট তাদের জীবজ কার্যের জন্য নিজেদের মধ্যে আবদ্ধ করছিল এবং তাদের মৃত্যুর পর সেই নাইট্রোজেনটা মাটিতে আবদ্ধ হয়ে থেকে যাচ্ছিল। কী হিসেবে আবদ্ধ হচ্ছিল? নাইট্রাইট বা নাইট্রেট যৌগ হিসেবে আবদ্ধ হচ্ছিল। এরপরে কি হয়? এরপরে মাটিতে তো নাইট্রোজেনের আবদ্ধকরণ ঘটলো। এরপরে 2 নম্বর পর্যায়ে যেটা হয় সেটা হলো এই মাটির নাইট্রোজেনটা জীবদেহে প্রবেশ করে। তাহলে 2 নম্বর পর্যায়ে কি? মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ। তো মাটি থেকে নাইট্রোজেন জীবদেহে প্রবেশ করবে কিভাবে? তো মাটিতে নাইট্রোজেন অবস্থান করছে, মাটি থেকে উদ্ভিদরা মাটিতে জন্মায় এবং তারা কি করে? মাটির সমস্ত খনিজ লবণগুলিকে তাদের মূলের মাধ্যমে এবং জলে দ্রবীভূত অবস্থায় যে খনিজ লবণটা থাকে মাটিতে, সেটা মূলের মাধ্যমে তারা তাদের শরীরে গ্রহণ করে এবং শরীরের বিভিন্ন জীবজ কার্যে লাগায়। তো মাটি থেকে প্রথমে উদ্ভিদদের দেহে যাবে। উদ্ভিদের দেহে কীভাবে যাবে? তাদের মূলের মাধ্যমে মাটিতে অবস্থিত যে জলের দ্রবীভূত অবস্থায় আছে এই খনিজ লবণগুলি নাইট্রাইট বা নাইট্রেট যৌগ হিসেবে সেই নাইট্রোজেনটা উদ্ভিদ দেহে প্রবেশ করবে। তারপর উদ্ভিদদের যারা শাকাশী প্রাণী তারা উদ্ভিদদের খাদ্য হিসেবে গ্রহণ করবে এবং খাদ্য শৃঙ্খলের মাধ্যমে ক্রমেই ওই নাইট্রোজেনটা বিভিন্ন জীবদেহের মধ্যে প্রবেশ করবে। তাহলে উদ্ভিদ থেকে প্রবেশ করলো প্রাণীদেহে। এইভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে নাইট্রোজেনটা আমাদের মাটি থেকে উদ্ভিদ এবং সমস্ত প্রাণী অর্থাৎ সমস্ত জীবদেহের মধ্যে প্রবেশ করলো। এবার কি জীবদেহে প্রবেশ করে সেই নাইট্রোজেনটা থেকে গেলে তো হবে না, সেই নাইট্রোজেনটাকে কি করতে হবে? আবার জীবদেহ থেকে পরিবেশে ফিরে যেতে হবে। তখন কি হয়? তাহলে আমাদের তৃতীয় পর্যায় কি? জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ। এক্ষেত্রে কি হয়? জীবদেহের মধ্যে যে নাইট্রোজেনটা প্রবেশ করলো, প্রাণীরা কি করে? বর্জ্য পদার্থ ত্যাগ করে। প্রাণীদের দেহের মধ্যে উৎপন্ন যে বর্জ্য পদার্থ বা রেচন পদার্থ, এগুলো কি করে? তারা ত্যাগ করে এবং সেইগুলো যখন পরিবেশে ফিরে যায় সেগুলো বিয়োজনের মাধ্যমে নাইট্রোজেনটা পরিবেশে ফেরে। আবার যখন উদ্ভিদ প্রাণী মারা যায়, তাদের মৃতদেহ কোথায় যাবে? সেই পরিবেশেই তো ফিরে যাবে। তাহলে মৃতদেহগুলি বিয়োজকের মাধ্যমে বিয়োজিত হয়ে যখন পরিবেশে ফিরে যাবে, তাহলে তার মাধ্যমে কি হবে? জীবদেহ থেকে নাইট্রোজেন পুনঃপ্রবেশ হবে। কিন্তু এই প্রক্রিয়াটা হতে গেলে, জীবদেহ থেকে নাইট্রোজেন মাটিতে প্রবেশ করতে গেলে বেশ কয়েকটি পর্যায় আমরা লক্ষ্য করি। সেই পর্যায়গুলো আমরা পরপর আসছি। প্রথমে কি হয়? অ্যামোনিফিকেশন মানে জীবদেহে তো নাইট্রোজেন প্রোটিন হিসেবে ছিল, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড বিভিন্ন যৌগ হিসেবে ছিল, বৃহৎ জৈব যৌগ হিসেবে ছিল। তো এই বৃহৎ জৈব যৌগটাকে জীবেরা মৃত্যুর পর তার বিয়োজকরা তাদের সেই মৃতদেহকে বিয়োজিত করে, অর্থাৎ ভেঙে দেয়। সেই ভেঙে দেওয়ার প্রক্রিয়াটা কিভাবে হয়? প্রথম যে প্রক্রিয়াটা হয় সেটা হচ্ছে অ্যামোনিফিকেশন। একটা হচ্ছে প্রাণীদের রেচন বা বর্জ্য, আর একটা হচ্ছে সমস্ত জীবদেরই মানে উদ্ভিদদের সমেত
সমস্ত জীবদের মৃত দেহাবশেষ। এগুলো কি হয়, এগুলোর মধ্যে নাইট্রোজেন যৌগ আছে। এবার এই নাইট্রোজেন যৌগগুলো কি হবে, প্রথমে অ্যামোনিয়াতে পরিণত হবে। অ্যামোনিয়া মানে NH3, তো ওটা পরিণত হয় NH4+ আয়ন রূপে। তাহলে এখান থেকে কি হবে, NH4+ তৈরি হবে। তো এই যে রেচন পদার্থ হোক বা জীবেদের মৃত দেহাবশেষ হোক, তার দেহাবশেষের মধ্যে যে নাইট্রোজেনের যৌগগুলি আছে সেইগুলো বিয়োজকরা ভেঙে এই অ্যামোনিয়াম আয়ন বা অ্যামোনিয়া এতে পরিণত করবে। এই প্রক্রিয়াটাকে আমরা বলি অ্যামোনিফিকেশন। তাহলে অ্যামোনিফিকেশন কি, যে প্রক্রিয়ায় প্রাণীদের রেচন পদার্থ, বর্জ্য পদার্থ বা জীবেদের মৃত দেহাবশেষকে কিছু বিয়োজকেরা ভেঙে অ্যামোনিয়ামে পরিণত করে বা অ্যামোনিয়াতে পরিণত করে, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, অ্যামোনিফিকেশন। এবং যে জীবাণুরা বা যে বিয়োজকরা এই অ্যামোনিফিকেশন প্রক্রিয়াটাতে অংশ নেয় তাদের আমরা বলবো অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ কী হবে, ব্যাসিলাস মাইকয়েডিস। তো এই প্রক্রিয়াটা কাকে বলে, প্রক্রিয়াতে সাহায্যকারী ব্যাকটেরিয়াদের কি বলে এবং তার উদাহরণ, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। অ্যামোনিফিকেশনের পরবর্তী পর্যায় হলো নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশনটা কি, এই যে অ্যামোনিয়াম আয়ন আমাদের তৈরি হলো NH4+, এটা থেকে এবার ক্রমেই নাইট্রাইট এবং নাইট্রেট যৌগ তৈরি হবে। তো নাইট্রিফিকেশনটা কি, যে প্রক্রিয়ায় অ্যামোনিয়াম থেকে বা অ্যামোনিয়া থেকে নাইট্রাইট এবং নাইট্রেট যৌগে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, নাইট্রিফিকেশন। তো এখান থেকে কি তৈরি হবে, আচ্ছা নাইট্রিফিকেশানে তাহলে আমরা দুটো স্টেপ পাচ্ছি। একটা হচ্ছে অ্যামোনিয়াম থেকে নাইট্রাইট তৈরি হচ্ছে NO2, আর একটা নাইট্রেট তৈরি হচ্ছে NO3। তো এটা হচ্ছে নাইট্রিফিকেশন। এই প্রক্রিয়াতে অর্থাৎ অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি করতে এবং নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি করতে যে বিয়োজকরা ভূমিকা নেয়, যে ব্যাকটেরিয়ারা ভূমিকা নেয়, তাদের আমরা বলবো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। বলবো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে অ্যামোনিয়াম থেকে নাইট্রাইট যে ব্যাকটেরিয়ারা করছে তাদেরও বলবো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রাইট থেকে নাইট্রেট করছে যারা, তাদেরও আমরা বলবো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তো এই অ্যামোনিয়াম থেকে নাইট্রাইট তৈরি করছে এরকম ব্যাকটেরিয়ার উদাহরণ আমরা দেব। এই স্টেপেরও কিছু ব্যাকটেরিয়ার উদাহরণ দেব, এই স্টেপেরও কিছু ব্যাকটেরিয়ার উদাহরণ দেব। অ্যামোনিয়াম থেকে নাইট্রাইট করতে সাহায্য করছে এই ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রোসোমোনাস। এবং নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি হতে সাহায্য করছে, এদের উদাহরণ হচ্ছে নাইট্রোব্যাক্টার। তো সবাই কিন্তু নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রোসোমোনাসও নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রোব্যাক্টারও নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। কিন্তু এই স্টেপটা সম্পন্ন করছে এই ব্যাকটেরিয়া, আরও অনেক ব্যাকটেরিয়া আছে, আমরা একটা করে উদাহরণ মনে রাখবো। তার জন্য এই স্টেপের জন্য নাইট্রোসোমোনাস এবং এই স্টেপের জন্য নাইট্রোব্যাক্টার। অ্যামোনিয়াম থেকে নাইট্রাইট যে
বিক্রিয়াটা হচ্ছে বা যে পদ্ধতিতে নাইট্রাইট তৈরি হচ্ছে এবং নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি হচ্ছে, আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে এখানে হাইড্রোজেন ছিল, অক্সিজেন ছিল না কোনো রকম। এখানে হাইড্রোজেন বেরিয়ে গেল এবং অক্সিজেন ঢুকলো। আবার এখানেও তাই, আবার অক্সিজেন ঢুকলো। তো এই প্রক্রিয়াটা হচ্ছে জারণ প্রক্রিয়া, অক্সিজেন দ্বারা জারিত হচ্ছে। তো যদি এটা থেকে এটা তৈরি হওয়ার একটা বিক্রিয়া আমরা লিখি, তাহলে বিক্রিয়াটা আমরা দেখে নিই কেমন হবে। 2NH4 প্লাস 3O2, এখান থেকে তৈরি হবে 2NO2 মাইনাস প্লাস 2H2O প্লাস 4H প্লাস। এবং এই বিক্রিয়াটা সম্পন্ন করা হচ্ছে কে? নাইট্রোসোমোনাস। নাইট্রোসোমোনাস, এভাবে আমরা বিক্রিয়াটা দেখাতে পারি। আবার নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি হতে যে বিক্রিয়াটা হয় সেটাও একটু দেখে নিই। 2NO2 মাইনাস, অর্থাৎ এইটা তার সাথে অক্সিজেন, অর্থাৎ এর জারণ হবে, নিয়ে তৈরি করবে 2NO3 মাইনাস। তাহলে এটাকে সাহায্য করবে নাইট্রোব্যাক্টার। তাহলে এইভাবে আমাদের নাইট্রিফিকেশান প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে। তাহলে এই প্রক্রিয়ার, অর্থাৎ জীবদেহ থেকে নাইট্রোজেনের পুনঃপ্রবেশ, এই প্রক্রিয়ার লাস্টে কি হলো, আমরা কি পেলাম, এন্ড প্রোডাক্ট কি পেলাম, যে মাটির মধ্যে নাইট্রাইট যৌগ এবং নাইট্রেট জাতীয় যৌগ মাটির মধ্যে আবার ফিরে এলো। কোত্থেকে? জীবদেহ থেকে মাটির মধ্যে ফিরে এলো, জীবদেহ থেকে মাটিতে ফিরে এলো, কিন্তু এখনও কিন্তু নাইট্রোজেনটা বায়ুমণ্ডলে ফিরে যায়নি। তাহলে কিন্তু চক্রাকার আবর্তনটা এখনও কমপ্লিট হয়নি। তাহলে মাটির মধ্যে আবদ্ধ থেকে গেলে তো হবে না, তাহলে পরিবেশের অর্থাৎ বায়ুমণ্ডলের নাইট্রোজেন দিন দিন কমে যাবে। তাহলে কি করতে হবে? মাটিতে যে জীবদেহ থেকে নাইট্রোজেনটা এসে মাটিতে আবদ্ধ হয়ে আছে সেটাকে আবার মুক্তি ঘটিয়ে বায়ুমণ্ডলে ফিরিয়ে দিতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের নাইট্রোজেন চক্রের শেষ পর্যায় এবং এটার নাম হচ্ছে নাইট্রোজেনের মুক্তি। আরেকটা নাম আছে যেটাকে আমরা বলবো ডিনাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন মানে আমরা কি দেখলাম? নাইট্রিফিকেশন স্টেপটা একটু আগেই বললাম, যেটা জীবদেহ থেকে মাটিতে নাইট্রোজেনের পুনঃপ্রবেশ হচ্ছিল, যেখানে নাইট্রিফিকেশন মানে কি হচ্ছিল, যে যৌগগুলো ভেঙে নাইট্রেট যৌগগুলো তৈরি হচ্ছিল। তাহলে এটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। ডি মানে হচ্ছে বিয়োগ, বাদ। তাহলে কি হচ্ছে? নাইট্রিফিকেশন মানে এটা ওই নাইট্রেট বা নাইট্রাইট যে যৌগগুলো মাটিতে ছিল সেটা ভেঙে আবার বাতাসে নাইট্রোজেন হিসেবে, মুক্ত নাইট্রোজেন হিসেবে ফিরে যাবে, তাই এর নাম দেওয়া হচ্ছে ডিনাইট্রিফিকেশন। তো এই পর্যায়ে কী হয় দেখি। এই পদ্ধতিতে কী হচ্ছিল, যে নাইট্রেট আমাদের তৈরি হয়েছিল, সেই নাইট্রেটটার কী হবে, NO3 মাইনাস নাইট্রেট, এখান থেকে আবার নাইট্রাইট তৈরি হবে, এখান থেকে আবার NO মাইনাস N2O তৈরি হবে, সেখান থেকে নাইট্রোজেন গ্যাস তৈরি হবে। তাহলে কি হচ্ছে, নাইট্রেট যৌগ থেকে আবার নাইট্রাইট তৈরি হলো। এবার এটা কিন্তু উল্টো, ভালো করে লক্ষ্য করতে হবে। কি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু অক্সিজেন কমছে, এখানে 3টে ছিল, এখানে 2টো, এখানে 1টা। তার মানে কি হচ্ছে, এটা বিজারণ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই প্রক্রিয়াগুলো সবগুলো হচ্ছে বিজারণ প্রক্রিয়া। এখানে বিজারণ ঘটছে। এর আগে নাইট্রিফিকেশন করতে গিয়ে দেখছিলাম ওখানে জারণ ঘটছিল অক্সিজেন দ্বারা, এখানে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ বিজারণ ঘটছে। বিজারণ প্রক্রিয়া কি হচ্ছে, নাইট্রেট থেকে নাইট্রাইট তৈরি হচ্ছে, সেখান থেকে NO2O তৈরি হচ্ছে এবং সেখান থেকে নাইট্রোজেনের মুক্তি ঘটছে। এবং এই প্রক্রিয়াটা পুরোটাই অ্যানারোবিক প্রক্রিয়া, অর্থাৎ মুক্ত অক্সিজেন এই পদ্ধতিতে লাগে না, প্রয়োজন হয় না। মুক্ত অক্সিজেনের প্রয়োজন ছাড়াই এই প্রক্রিয়াটা পুরোটা সম্পন্ন হয়। এবং এই প্রক্রিয়াটাকে তাহলে আমরা কী বলি, ডিনাইট্রিফিকেশন। এবং এই ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়া করতে যে বিয়োজকরা, যে ব্যাকটেরিয়ারা সাহায্য করছে তাদের আমরা বলবো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া।
ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই নাইট্রেট থেকে যে নাইট্রোজেন তৈরি হচ্ছে, এই বিক্রিয়াটা আমরা আর একভাবেও দেখাতে পারি। কীরকম? 2NO3 প্লাস, এর সাথে ইলেকট্রন যোগ হয় 10 ইলেকট্রন প্লাস 12H প্লাস দিয়ে তৈরি হবে N2 প্লাস 6H2। তাহলে এটা অ্যানারোবিক প্রক্রিয়া, এবং অ্যানারোবিক প্রক্রিয়াতে কী হচ্ছে, নাইট্রেট যে যৌগ তার সাথে ইলেকট্রন বা হাইড্রোজেন আয়ন এগুলোর বিক্রিয়ার ফলে নাইট্রোজেনের মুক্তি ঘটছে, তার সাথে কিছু জলও তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে এই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ আমরা দেখে নিই। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া এই নাইট্রেট লবণকে বা এই নাইট্রাইট যৌগকে নাইট্রোজেন, মুক্ত নাইট্রোজেনে ফিরিয়ে দিচ্ছে। তাহলে এদের উদাহরণ পড়তে হবে আমাদের। উদাহরণ কী হবে? সিউডোমোনাস, এমনিতে তো প্রচুর ব্যাকটেরিয়া আছে মাটিতে, এই পদ্ধতিতে আরও অনেক ব্যাকটেরিয়া সাহায্য করে, কিন্তু আমরা মনে রাখার জন্য এই দুটো ব্যাকটেরিয়ার নামই মনে রাখব। তাহলে এই হলো আমাদের নাইট্রোজেন চক্র। তাহলে আর একবার সংক্ষেপে বলে দিই পুরোটা। নাইট্রোজেন চক্রে প্রথম পর্যায়ে ছিল বাতাসের মুক্ত নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হবে। সেটা অ্যাসিড রেনের মাধ্যমে হতে পারে, কোনো জীবজ বিয়োজক যারা আছে আমাদের, জীবজ যে সায়ানো ব্যাকটেরিয়া, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, মিথজীবী ব্যাকটেরিয়া, তাদের দ্বারা হতে পারে, বা শিল্পজাত উপায়ে, অর্থাৎ আমরা যে কৃষিকাজের জন্য জমিতে কৃত্রিম সার প্রয়োগ করছি, সেই সারের দ্বারাও মাটিতে নাইট্রোজেন আবদ্ধ হচ্ছে। নাইট্রোজেন আবদ্ধ হওয়ার পরে সেই নাইট্রোজেন মাটিতে আবদ্ধ থাকলে হবে না, তাকে জীবদেহে ব্যবহার উপযোগী হয়ে জীবদেহে প্রবেশ করতে হবে, তবেই জীবেরা ব্যবহার করতে পারবে তাদের শরীর গঠনে, জীবন ধারণের জন্য। তো প্রথমে মাটির সেই নাইট্রোজেনযুক্ত যৌগকে গ্রহণ করে উদ্ভিদরা তাদের মূলের মাধ্যমে, খনিজ লবণ হিসেবে জলে দ্রবীভূত অবস্থায় তারা নিজেদের দেহে গ্রহণ করে। তারপর যখন উদ্ভিদদের প্রাণীরা খাদ্য হিসেবে গ্রহণ করে এবং খাদ্য শৃঙ্খল বরাবর ওই নাইট্রোজেনটা উদ্ভিদ থেকে সমস্ত জীবদেহে ছড়িয়ে পড়ে বা প্রবেশ করে। এরপরে জীবদেহে প্রবেশ করলো, জীবদেহ থেকে আবার কি হবে, মাটিতে আবার ফিরে আসবে। কিভাবে? প্রাণীদের রেচন পদার্থ, বর্জ্য পদার্থ এবং উদ্ভিদ প্রাণী এদের কি হচ্ছে, মৃত্যুর পর যে মৃতদেহ সেটা বিয়োজক দ্বারা বিয়োজিত হবে। বিয়োজক দ্বারা বিয়োজিত হয়ে তাদের দেহে সেই নাইট্রোজেনযুক্ত যৌগগুলো ভেঙে আবার মাটিতে বিভিন্ন লবণ হিসেবে মাটিতে নাইট্রোজেনটা আবদ্ধ হবে। মাটির নাইট্রোজেন আবদ্ধ থাকলে হবে না, সেই আবদ্ধ নাইট্রোজেনটাকে আবার কি হবে, বাতাসে ফিরিয়ে দিতে হবে। তাহলে আবার কিছু ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে সেই মাটিতে আবদ্ধ নাইট্রোজেনটা আবার আমাদের বাতাসের মুক্ত নাইট্রোজেন হিসেবে বায়ুমণ্ডলে ফিরে যাবে।